আলহামদুলিল্লাহ। ফিগারটা দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে এস তার পরিকেন্দ্র বা সার্কামসেন্টার, ও হচ্ছে অর্থ সেন্টার বা লম্ববিন্দু, এবং যেটা দেওয়া নাই জিটা হচ্ছে তার ভরকেন্দ্র বা সেন্টার। তাহলে সেক্ষেত্রে এপি যদি মধ্যমা হয় এবং লেন্থ অফ বা বিসি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এসি বাহুর দৈর্ঘ্য বি হয়, এবং এ বি ইকুয়াল টু দেওয়া আছে যে এই বাহুর দৈর্ঘ্য বা লেন্থ অফ দ্য সাইডস আর রেসপেক্টিভলি এ বি সি। তো সেক্ষেত্রে তোমার এই তিনটা প্রুফ করতে হবে। তো আসলে জেনে নেই এই থিওরামটা বুঝতে হলে এই উপপাদ্যটা যদি আমরা সলভ করতে চাই সহজে, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যা তোমরা আগের ক্লাসে এবং ইতিমধ্যে যে আমরা ম্যাথে পড়েছি সেই কনসেপ্টগুলো সহজে মনে রাখতে হবে। এই পয়েন্টটা যদি একটা সেন্টার হয় তাহলে এটা একটা সার্কেল, এতে আমাদের কোনো সন্দেহ নেই। এবং এই যে কোনো দুই পয়েন্ট জয়েন করলেই কি হয়, একটা কর্ড বা জ্যা। এখন কেন্দ্র বা সেন্টার থেকে যদি একটা পারপেন্ডিকুলার বা লম্ব আঁকা হয় তাহলে এই যে জ্যা বা কর্ডকে শেষ ইকুয়াল দুইটা পার্টে ডিভাইড করে। এটা আমরা ক্লাস 8এও পড়েছি, ক্লাস 9এও গণিতে আছে। তাহলে আমরা এই রিলেশনটা আমরা মনে রাখবো। যদি এস এই বৃত্তের কেন্দ্র হয়, এই সার্কেলের কেন্দ্র বা সেন্টার হয়, এবং বিসি যদি একটা কর্ড হয় আদার দেন ডায়ামিটার, অর্থাৎ বিসি যদি একটা জ্যা হয়, ব্যাসার্ধ ভিন্ন যে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব, ওই জ্যাকে দুটো সমান ভাগে বিভক্ত করে। অর্থাৎ দেন ডায়ামিটার, the perpendicular drawn from center divides the chord into two equal parts. তার মানে কি বিপি ইকুয়াল টু সিপি। এই ধারণাটা আমাদের মাথায় একদম সেট করে রাখতে হবে। এখন এই একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইডে যদি তিনটা মিডল পয়েন্ট বা মধ্যবিন্দু আমরা বের করি, এবং এই যে শীর্ষ, এগুলো হচ্ছে ভার্টেক্স বা শীর্ষ, এই শীর্ষগুলো থেকে বিপরীত বাহুগুলো বা অপোজিট সাইডের যে মিড পয়েন্ট বা মধ্যবিন্দু আছে সেগুলো যদি জয়েন করে দিই তাহলে দেখা যাবে যে সেগুলো একটা নির্দিষ্ট পয়েন্টে পরস্পরকে ছেদ বা ইন্টারসেক্ট করেছে, এবং তারই নাম হবে ভরকেন্দ্র বা সেন্টার। তো আশা করি আমরা এই দুটা ভালো করে, যদি কোনো কর্ড বা জ্যায়ের উপর কেন্দ্র বা সেন্টার থেকে লম্ব আঁকা হয় তাহলে সেক্ষেত্রে দুইটা ভাগে বিভক্ত করবে। যদি কোনো শীর্ষ থেকে মধ্যবিন্দুগুলো সংযোগ রেখা বা মিডিয়ান, যেটাকে মিডিয়ান বলে, ওকে মধ্যমা বলা হয়, এই মধ্যমা আঁকা হয় বা মিডিয়ান আঁকা হয় তাহলে একটা বিন্দুতে ছেদ করবে, এবং সেই বিন্দুটার নাম হচ্ছে ভরকেন্দ্র বা সেন্টার। একইভাবে এই সাইনটা ইমপ্লাই করে যদি কোনো স্ট্রেট লাইনের সাথে থাকে, যে এরকম থাকে, তার মানে কি যে সেটা আসলে পারপেন্ডিকুলার অবস্থায় আছে। এরকম যদি থাকে সবসময় মনে রাখবে যে এটা পারপেন্ডিকুলার অবস্থায় আছে। তখন যে বিন্দুতে দেখা যাবে যে সেম একটা পয়েন্টে ভরকেন্দ্রের মধ্যেই তারা মিট করে, অর্থাৎ লম্ব রেখাগুলো বা পারপেন্ডিকুলার বা
ভার্টেক্স থেকে যে অর্থোগোনালগুলো আঁকা হয় সেগুলো একটা পয়েন্টে ইন্টারসেক্ট বা ছেদ করে, তার নাম হচ্ছে লম্ববিন্দু বা অর্থ সেন্টার। তাহলে আমরা শিখলাম প্রথমে যে বা কর্ডের উপর সেন্টার থেকে পারপেন্ডিকুলার ড্র করলে এটা বাইসেক্ট হবে বা দ্বিখণ্ড সমদ্বিখণ্ডিত হবে। যদি ভর কেন্দ্র বের করার জন্য তিনটা মধ্যমা বা মিডিয়ান আঁকতে হবে যেটা পরস্পরকে ছেদ করবে, এবং একইভাবে শীর্ষবিন্দু বা ভার্টেক্স থেকে তিনটা লম্ব বা পারপেন্ডিকুলার অপোজিট সাইডগুলোর বা বিপরীত বাহুগুলোর উপর অঙ্কন করলে বা ড্র করলে সেটা একটা পার্টিকুলার পয়েন্টে একে অপরকে ছেদ বা ইন্টারসেক্ট করবে, তার নাম হচ্ছে লম্ববিন্দু। তো আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি তোমরা আবার শুনতে চাও আবার রিপিট করে পজ দিয়ে শুনবে। এখন দেখো দুটা ট্রায়াঙ্গেল। তো আমরা জানি যে কোনো ট্রায়াঙ্গেলের তিনটা যে অ্যাঙ্গেল আছে বা কোণ আছে সেটা যোগ করলে হয় 180 ডিগ্রি। এখন এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যদি এই যে এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, অর্থাৎ কোণটা এক্স, এই কোণটা এক্স, এই কোণটা ওয়াই, এই কোণটা ওয়াই, তাহলে কি হবে যে এই দুইটা এই যে আরেকটা যে কোণ আছে, সেই কোণটা অবশ্যই কি হবে, সমান হয়ে যাবে। কার? এই দুইটা কোণ অবশ্যই সমান হবে। কেন হবে? কারণ এই দুইটা কোণ কত? -x আর -y, এটাকে সাবট্রাক্ট করলেই ওই রিমেইনিং অ্যাঙ্গেলটা পাওয়া যাবে। তার মানে কি দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, দুটো ট্রায়াঙ্গেলের বা কোণ যদি ইকুয়াল হয়, তাহলে যে অবশিষ্ট কোণ বা রিমেইনিং অ্যাঙ্গেলটা অবশ্যই ইকুয়াল হবে। সেক্ষেত্রে তাদেরকে অ্যাঙ্গেলগুলো সব সমান হয়ে গেলে তাদেরকে বলা হবে ইকুই অ্যাঙ্গুলার বা সদৃশ কোণী। তো এটা হচ্ছে সদৃশ কোণী। তোমরা বাংলা যে ভার্সনে যারা তা লিখে নাও, সদৃশ কোণী। এখন সদৃশ কোণী হলে কি হবে? দেখা যাবে যে করিসপন্ডিং সাইড বা অনুরূপ বাহুগুলো, যেমন এইটার অনুরূপ বাহু এটা, এটার অনুরূপ বাহু এটা, এটার অনুরূপ বাহু এটা, এই বাহুগুলোর অনুপাত বা রেশিও পরস্পর সমান হবে। আবারও বলি, যদি দুইটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল ইকুয়াঙ্গুলার বা সদৃশকোণী হয়, তাহলে এদের অনুরূপ বা করিসপন্ডিং সাইডসের রেশিও বা অনুপাত সমান হবে। তো সাপোজ এটা আমরা ধরলাম যে ABCDEF ট্রায়াঙ্গেল, তাহলে AB বাই ডি ইকুয়াল টু BC বাই EF হবে, এবং এটা তাহলে ইকুয়াল অ্যাঙ্গেল হলে অনুরূপ বা করিসপন্ডিং সাইডস বা বাহুগুলো অনুপাত বা রেশিও ইকুয়াল হবে। এখন আমরা মূল প্রশ্নে চলে যাই। যাওয়ার আগে আরেকটা ইনফরমেশন আমরা দেখি যে সাপোজ এটা ট্রায়াঙ্গেল। এখন পরিকেন্দ্র কি? যখন এই ভার্টেক্স বা শীর্ষ দিয়ে কোনো বৃত্ত বা সার্কেল পাস করবে, তখনই তার সেন্টারটাই হবে পরিকেন্দ্র। তো এখন মনে রাখবে যে এক্ষেত্রে যখন এই যে দুটো সাইডের বা তিনটা সাইডেরই যদি সমদ্বিখণ্ডক বা লম্ব সমদ্বিখণ্ডক বা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করা হয়, তাহলে তারা সেন্টার দিয়ে পাস করবে, অবশ্যই এই সেন্টারটা দিয়ে পাস করবে। তাহলে আমরা পরিকেন্দ্রকে বা সার্কাম সেন্টারকে
ডিফাইন করতে পারি যে কোনো দুই বাহুর সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে। তৃতীয় বাহুর লম্ব দ্বিখণ্ডকও ওই বিন্দুগামী হবে। অর্থাৎ তিনটা যে কথা বললাম, অর্থাৎ দ্য সার্কামসেন্টার অফ এ ট্রায়াঙ্গেল ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু পারপেন্ডিকুলার সেক্টরস অফ দ্যাট ট্রায়াঙ্গেল। তাহলে থার্ড বা সেক্টর পারপেন্ডিকুলার বাইসেক্টরটাও অ্যাকচুয়ালি এই পয়েন্ট দিয়ে যাবে। তাহলে পরিকেন্দ্র কি, এটা আমরা আসলে ক্লিয়ার হয়ে গেলাম যে দুইভাবে। একটা হলো ডেফিনিশনটা হচ্ছে এরকম যে কোনো দুইটা বাহুর বা পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এনি টু সাইডস যে পয়েন্টে মিট করবে বা ছেদ করবে ওইটাই হচ্ছে তার পরিকেন্দ্র বা সার্কামসেন্টার। অর্থাৎ ওই পয়েন্টকে সেন্টার করে যদি কোনো সার্কেল ড্র করো, ইট মাস্ট পাস থ্রো দ্য ভার্টেক্স ABC অথবা শীর্ষবিন্দু ABC ট্রায়াঙ্গেল দিয়ে। এরপর দেখো আরেকটা রিলেশন, সেটা হলো যেহেতু এটা পারপেন্ডিকুলার তাহলে এটা বাইসেক্ট করবে, তার মানে কি এটা একই সাথে এটা মিড পয়েন্টও কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন যদি আরেকটা পারপেন্ডিকুলার ড্র করি, ধরো সাপোজ এখান থেকে একটা পারপেন্ডিকুলার রোড ড্র করলাম, আরেকটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে এটা কি হলো? OA, তাই না? ওটা যেটা ইন্টারসেক্টিং, তাহলে তো আমাদের একটু আগে যে শিখলাম যে লম্ববিন্দু বা অর্থসেন্টার কোনটা হবে। আর এর সাথে যে রিলেশনটা, এটা হচ্ছে OA ইকুয়াল টু 2SP। অর্থাৎ এই যে কোনো অর্থসেন্টার থেকে তার শীর্ষের যে দূরত্ব বা ভার্টেক্সের যে ডিস্টেন্স, সেটা হবে এই পরিকেন্দ্র বা সার্কামসেন্টার থেকে এর অপোজিট যে সাইডটা আছে, অর্থাৎ এর অপোজিট যে সাইডটা আছে তার যে ডিস্টেন্স তার ডবল হবে। ঠিক আছে? এখন বলো তো ও থেকে বি এর ডিস্টেন্স কত? এটা হবে এর থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। সেক্ষেত্রে এটা যদি আমরা ধরো কিউ ধরি, তাহলে OB ইকাল টু 2SQ। ঠিক একইভাবে যদি OC বের করতে চাই, তাহলে একইভাবে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। তাহলে দেখা যাবে, ধরো এটা আর দিলাম, তাহলে OC ইকাল টু 2SR। তো আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছে। এখন দেখো এইটাই এখানে তোমাকে যে A নাম্বার কোশ্চেনটা ছিল বা ক নাম্বার কোশ্চেন, সেটা হলো OA এবং SPর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো এটার জন্য প্রমাণ করতে হবে না, শুধু ইনফরমেশনটা লিখে দিতে হবে যে আমরা কি জানি। আসলে আমরা কি জানি যে লম্ববিন্দু বা অর্থসেন্টার থেকে ভার্টেক্স বা শীর্ষবিন্দুর যে দূরত্ব, সেই শীর্ষবিন্দুর বিপরীত দিক থেকে, অর্থাৎ বিপরীত দিকের বাহু পরিকেন্দ্রের দূরত্ব দ্বিগুণ, অথবা অপোজিট সাইডের যে ভার্টেক্স থেকে, এখানে তোমরা একটা শব্দ মিসিং হয়েছে, বিপরীত বাহুর এখানে দিক থেকে না, বিপরীত বাহু থেকে, এটা এখানে বাহুটা লিখে নাও যারা বাংলা ভার্সনে আসো, বাহু থেকে পরিকেন্দ্রের দূরত্বের দিক, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম। এখন ওইটা তাহলে এখানে এই ট্রায়াঙ্গেলটার রেসপেক্টে কি হচ্ছে? এই ট্রায়াঙ্গেল রেসপেক্টে হচ্ছে ও হচ্ছে লম্ববিন্দু, তারপরে এস হচ্ছে পরিকেন্দ্র, তারপরে এ হচ্ছে শীর্ষ, এবং পি হচ্ছে অপোজিট বা বিপরীত বাহুর মধ্যবিন্দু। বা তাহলে দূরত্বটা হিসেবে ডিফাইন করে এখন ওই রিলেশনটা জাস্ট লিখে দিতে হবে যে ও ইকাল টু 2SP। এখানে কোশ্চেনে যদি চেঞ্জ আসে কোনো প্রবলেম নাই। যেমন আমরা যদি এখান থেকে বলি যে আচ্ছা ওসি থেকে কত দূর, এই ডিস্টেন্স কত, তাহলে কি অ্যান্সার হবে? 2SP। একইভাবে OB থেকে
তো ওবি থেকে হচ্ছে আঁকতে হবে, এখান থেকে একটা পারপেন্ডিকুলার আঁকতে হবে এস থেকে। তাহলে ওইটা যদি নাম দিতাম আমরা যেটা যে কোনো একটা নাম দিলে তাহলে তার ডবল হবে। তা আশা করি এই নাম্বারটা তোমরা বুঝতে পেরেছ। এখন বি নাম্বারটা নিয়ে আলোচনা করব আমরা। বি নাম্বারটা দেখো যে এই যে বি নাম্বারটা বোঝার আগে আমরা একটু শর্টকাট বুঝে নিই আর কি, তারপর আমরা মূল আলোচনাটা করব। দেখো যে যেহেতু এটা পারপেন্ডিকুলার ড্র করা হলে অবশ্যই এটা মিড পয়েন্ট হবে, তাই না? আমরা এই রিলেশনটাও জানি। এখন খেয়াল করো যে যদি আমরা এস আর ও জয়েন করে দিই এবং সাপোজ এই যে জয়নিং পয়েন্টটা অর্থাৎ এই পয়েন্টটা যদি জি নাম দিই, এখন এপি তো মধ্যমা বা মিডিয়ান, এ ব্যাপারে আমাদের কোনো ডাউট নেই, কারণ মিড পয়েন্টের সাথে জয়েন করলে বা মধ্যবিন্দুর সাথে শীর্ষ বা জয়েন করলে ওটা হবে মধ্যমা, তাই না? এখন এই যে দুইটা ট্রায়াঙ্গেল হলো, সাপোজ যদি আমরা দুইটা এটা সরিয়ে নিই ভালো, তাহলে এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো যে এই অ্যাঙ্গেলটার অ্যাঙ্গেলটা তো সমান হবে। আচ্ছা, এখন দেখো এই একটা লম্ব আঁকলে, এই একটা লম্ব আঁকলে, এখন এখানে যদি এটা যদি একটা ছেদক হয় বা ইন্টারসেক্টর হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা সমান আমরা জানি। কারণ কি, এই দুইটা যেহেতু সমান্তরাল, এই দুটো সাইড সমান্তরাল বা প্যারালাল, ঠিক না? তাহলে এই অ্যাঙ্গেলটা সমান, তাহলে অবশিষ্ট যে অ্যাঙ্গেলটা আছে অবশ্যই সমান হবে। সমান হলে কি হবে? করিসপন্ডিং বা অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে আমরা লিখতে পারি এজি বাই জিপি, অর্থাৎ এজি আর জিপি হচ্ছে অনুরূপ বা করিসপন্ডিং সাইডস, একইভাবে ওএ বা এসপি। এখন থার্ড সাইডটা আমরা লিখলাম না, কারণ ওইটা আমাদের প্রমাণের জন্য দরকার নেই, সেই জন্য লিখলাম না। হ্যাঁ, ওইটার দরকার যখন হতো তখন লিখতাম আমরা। এখন আমরা দেখো যে ওএ ইকুয়াল টু, এই ওএ ইকুয়াল টু কত, এই রিলেশনটা যদি আমরা বসিয়ে দিই 2SP, 2SP, তাহলে এটা ক্যান্সেল করে দিলে কত থাকে? 2/1। তার মানে কি, এই পয়েন্টটা আসলে 2, এটুকু হচ্ছে 2 আর এটা 1। তাহলে জি অর্থাৎ ভর কেন্দ্র বা সেন্ট্রেড অফ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের কি করে? মধ্যমাকে 2:1 অনুপাতে ভার্টেক্সের দিক থেকে ছেদ করে। তাহলে এই জিটা কি হয়ে গেল? অবশ্যই এটা ভরকেন্দ্র বা সেন্ট্রেড হয়ে গেল। তো যখন আমরা জানি যে কতগুলো পয়েন্ট একই রেখায় থাকে, সাপোজ এখানে আমি আঁকলাম, এখানে আরেকটা পয়েন্ট আঁকলাম এম, এই পয়েন্টটা আঁকলাম এন, তখন আমি কি বলতে পারি যে বি এম এন একই রেখায় অবস্থিত বা কোলিনিয়ার। অর্থাৎ যখন অনেকগুলো পয়েন্ট একই স্ট্রেট লাইন বা সরলরেখায় বা রেখার উপর থাকে, তখন তাদেরকে কি বলা হয়? কোলিনিয়ার বা সমরৈখিক বা একই রেখায় অবস্থিত। তাহলে দেখা যাচ্ছে যে এস জিও একই রেখায় অবস্থিত। তো আসো আমরা ডিটেলস এখন থেকে বুঝি যে এই যে আমরা সেই কথাগুলো লিখবো যে কোশ্চেনটা যদি এজি আমাদের প্রুভ করতে বলেছে যে এস জিও একই সরলরেখায় অবস্থিত। আর আমরা এখানে জাস্ট কোশ্চেনের কথাগুলো লিখলাম যে অ্যাকর্ডিং টু ফিগার বা চিত্র অনুসারে এবিসি এর লম্ববিন্দু এটা, তারপরে মিডিয়ান তো বা মধ্যমা তো এটা এপি কেন? কারণ এটা আমরা জানি যে পারপেন্ডিকুলার ড্র করলে বাইসেক্ট করে,
তাই না, বা সেটাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই যে আমরা যেটা জানি বিপি ইকাল টু সিপি, এবং এই যে রিলেশনটা আমরা জাস্ট এর থেকে লিখে নিলাম ওই কথাগুলোই, মানে এই যে শর্টকাট যেটা বোঝালাম এটারই এখন ডিটেলস কীভাবে লিখতে হবে, কীভাবে পরীক্ষায় অ্যান্সার করতে হবে তারটা দেখাচ্ছি এবং আরেকবার তোমাদেরকে বোঝাচ্ছি। এখন সেই একই বিষয়, যদি আমরা এই টু এসপি, তাহলে এখন দেখো যে যেহেতু এটা দুইটাই, যেহেতু এ ডি লম্ব, এই সেন্টার থাকা মানে হচ্ছে লম্ব, তাই না, দুইটাই হচ্ছে কি হয়ে গেল, সমান্তরাল হয়ে গেল, তাই না, প্যারালাল হয়ে গেল, এবং এপি তাদের ইন্টারসেক্টর বা ছেদক, এপি তাদের, তাহলে যখনই কোনো প্যারালাল সাইড হবে, যখন কোনো আমরা জানি প্যারালাল যদি হয়, তাহলে এর যে ছেদক আছে তখন এগুলোর নাম কি, আমরা জানি কি এগুলো সমান, এই অ্যাঙ্গেলটা সমান, এই অ্যাঙ্গেলটা সমান। তো এখন সেই জন্যই কি হলো, দেয়ারফর অ্যাঙ্গেল পিএডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এপিএস, কারণ হচ্ছে এটা অল্টারনেট অ্যাঙ্গেল বা বিপরীত কোণ। এখন যা পিএডি, চিন্তা করে যা পিএডি তাই তো ওএজি, তাই না, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা সমান হয়ে গেল। আবার যেটা আলাপ করলাম যে এখন এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে খেয়াল করো যে এজিও পিজিএস, যে দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কি হচ্ছে, এজিও ইকুয়াল টু পিজিএস, কেন, কারণ হচ্ছে ওর একান্তর কোণ বা অপোজিট অ্যাঙ্গেল। আর আর্লিয়ার আমরা দেখালাম যে ওএজি ইকুয়াল টু এসপিজি, সো রিমেনিং অ্যাঙ্গেল মাস্ট বি ইকুয়াল টু, অপোজিট অ্যাঙ্গেলটা সমান হবে। আচ্ছা, যদি হয় তিনটা অ্যাঙ্গেলই সমান হয়ে যায়, তাহলে এটা কি হবে, এই দুটা হবে হচ্ছে ইকুয়াঙ্গুলার বা সদৃশকোণী। তাহলে সদৃশকোণী বা ইকুয়াঙ্গুলার হলে কি হয়, তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয় বা করেসপন্ডিং সাইডগুলোর রেশিও। এখন দেখো এজি বাই জিপি ইকুয়াল টু ওএ ইকুয়াল টু এসপি, কিন্তু আমরা যে আগেই দেখেছিলাম যে ওএ ইকুয়াল টু কত, 2SP, তাহলে এসপি ক্যান্সেল করে দাও, তাহলে 2/1, অ্যান্ড ফাইনালি আমরা যেটা পেয়ে গেলাম যে এজি ইজ টু জিপি ইকুয়াল টু 2:1। তার মানে কি জিটা অবশ্যই কি হবে, যেহেতু 2:1 এর সাথে ডিভাইড করছে জিপ একটা পয়েন্ট মধ্যমাকে বা মিডিয়ানকে, তাহলে এটা অবশ্যই সেন্ট্রয়েড হবে। দ্যাট মিনস জি ইজ দ্য সেন্ট্রয়েড বা জি হলো ভরকেন্দ্র। এখন দেখা গেল আমরা কিন্তু প্রথমে কিন্তু এই জিটাকে কোনো মেনশন করি না যে জি কি, আমরা জয়েন করে দিছি, এস আর ওকে জয়েন করে দিছি এবং সে মধ্যমা বা মিডিয়ানকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, বাস। আমরা এখন কিন্তু আমরা দেখলাম যে ওই নিজ পয়েন্টটাই কিন্তু 2:1 বিভক্ত করার কারণে ওটার নাম, ওটা আসলে সেন্ট্রয়েড। তাহলে কি আমরা বলতে পারি না যে এই তিনটা পয়েন্ট একই রেখায় অবস্থিত? তোমাদের বইয়ের যে থিওরেমটা আছে ওখানে জাস্ট এটা না বলেছে যে দেখাও, যে প্রুভ করো যে সেন্ট্রয়েড, অর্থো সেন্টার আর সার্কামসেন্টার আর কোলিনিয়ার, ভরকেন্দ্র, পরিকেন্দ্র আর লম্ববিন্দু একই রেখায় অবস্থিত, যেটা প্রমাণ করতে বলছে, একই সেম প্রমাণ। তো আমি আগেই বলেছিলাম পার্ট 1-এ তোমরা যদি খেয়াল করো যে পার্ট 1টা বলেছিলাম যে পার্ট 1 এবং পার্ট 2 যদি কমপ্লিট করো, তোমাদের আসলে বর্তমান প্রশ্ন কাঠামো বা কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের জিওমেট্রি থেকে একটা কমপক্ষে অ্যান্সার করতে হবে। তোমরা অবশ্যই কমন পাবে, কারণ ইট কভার্স অল দ্য ইম্পর্টেন্ট থিওরামস।
এটা তোমার এক নম্বর ইয়েতে দেখো যে বিতে আমরা শিখেছি হলো অ্যাপোলোনিয়াস থিওরেম। অ্যাপোলোনিয়াস থিওরেম শিখতে গিয়ে আমরা আবার শিখেছিলাম যে আগে দুইটা এক্সটেনশন অফ পিথাগোরাস থিওরেম বা পিথাগোরাস থিওরেমের বিস্তৃতি। তো তোমরা আসলে একটু পজ দিয়ে লিখে নেবে, আমি পরেরটায় চলে যাচ্ছি। এখন দেখো আমরা আবার একটু পুনরালোচনা বা রিভিশন করে নিই যে আমরা অর্থোগোনাল প্রজেকশন বা লম্ব অভিক্ষেপ কি। ধরো এ আর ডি একটা পয়েন্ট, এখন এ থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়, এ থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়, এই সাইনটা মানে হচ্ছে যে পারপেন্ডিকুলার, ইট হ্যাজ বিন ড্রোন পারপেন্ডিকুলারলি। তাহলে এই এ পয়েন্টের অর্থোগোনাল প্রজেকশন বা লম্ব অভিক্ষেপ হবে পি। এখানে যে কোনো নাম নিতে দিতে পারো, আমি এখানে পি দিলাম। সেম ভাবে যদি ডি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো, তাহলে ওর প্রজেকশন হবে, ওখানে যে নাম দিবা, সাপোজ কিউ। এখন এ আর ডি এই লাইন যদি হয়, কোনো লাইন থেকে যদি পারপেন্ডিকুলার লম্ব অভিক্ষেপ বের করতে চাও, তাহলে এর ইন্ডিং পয়েন্ট অর্থাৎ শেষ পয়েন্টগুলো থেকে যে পারপেন্ডিকুলার ড্র করো যদি, তাহলে তার যে প্রজেকশন বা অভিক্ষেপ সেটাই হবে, সেই লাইনের অভিক্ষেপে হবে এই লাইনটার অভিক্ষেপ। অর্থাৎ এ আর ডি এর অভিক্ষেপ হচ্ছে কত, পি আর কিউ। তাহলে এ ডি লাইনের অভিক্ষেপ হবে পি কিউ। একেবারে সি যদি কোনো রেখার উপরে কোনো বিন্দু থাকে, তাহলে ওই বিন্দুর সবসময় মনে রাখবে যে সি বিন্দুর অভিক্ষেপ বা প্রজেকশন হচ্ছে সি। আসলে কেউ কনফিউজড হবে না, লম্ব অভিক্ষেপ আর অর্থোগোনাল প্রজেকশনকে সংক্ষেপে প্রজেকশন বা অভিক্ষেপ বলা যায় বা বলা হয়ে থাকে। তাহলে এই সির প্রজেকশন কত হবে, তাহলে এর প্রজেকশন হচ্ছে পি আর সি এর প্রজেকশন হচ্ছে সি, তাহলে এই সির প্রজেকশন হবে বা অভিক্ষেপ হবে পি টু সি। সেমভাবে ডি বি এর পজিশন কত হবে, এক্স্যাক্টলি আগে ডি বি জয়েন করো, ডি এর পজিশন হচ্ছে বা অভিক্ষেপ হচ্ছে কিউ এবং বি এর অভিক্ষেপ হচ্ছে বি, তাহলে এটা হবে কিউ বি। আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছ। এখন আমরা পিথাগোরাস থিওরেম আমরা সবাই জানি যে সমকোণী যদি ত্রিভুজ হয় বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তার অপোজিট সাইডটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনাস। এবং সেক্ষেত্রে পিথাগোরাস বহুবার তোমরা পড়েছো এই ক্লাসে। সেটা কি, যে এই অপোজিট সাইডটার উপর যদি একটা স্কোয়ার বা বর্গ আঁকা হয়, তাহলে সেইটা হবে অপর দুই সাইডের উপর যে বর্গ তার যোগফলের সমান, বা স্কোয়ার ড্রোন অন আদার টু সাইডস তার সামের সমান, অর্থাৎ দ্যাট ইজ এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন যদি সেটা সমকোণ না হয়ে অন্য কোণ হয়, অন্য কোণ মানে কি হয়, আমরা জানি যে বেসিক্যালি কোণ হচ্ছে থ্রি টাইপস, সমকোণ বা রাইট অ্যাঙ্গেল, তারপর সূক্ষ্মকোণ বা অ্যাকুট অ্যাঙ্গেল, আরেকটা হচ্ছে স্থূলকোণ বা অবটুজ অ্যাঙ্গেল। তো এখন যদি এটা না হয়ে ধরো এই বি অ্যাঙ্গেলটা হচ্ছে সূক্ষ্মকোণ হলো, তাহলে কি হবে, তো এর অপোজিট সাইডও হবে এ বি স্কোয়ার এসি স্কোয়ার, দেখো এসি স্কোয়ার, এক্ষেত্রেও এটা হবে একদম এ বি স্কোয়ার, মানে অপর দুই সাইডের উপর স্কোয়ার ড্র করে যা হবে এটা। এখন এক্স্যাক্টলি এই যে সমকোণ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হলে এর সাথে আরেক কিছু অ্যাড হবে, সেটা হচ্ছে বিস্তৃতি বা এক্সটেনশন অফ পিথাগোরাস থিওরেম। সেটা কি, এই যখন এটা হবে তখন, এখন তার আগে আমরা একটা জিনিস চিন্তা করি যে এখানে যদি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, তাহলে ধরো এটা 2 আর এটা 1, তাহলে এর এরিয়াটা কত, 2 ইন্টু 1, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ অথবা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না?
এখন আমরা চিন্তা করি যে যদি কোনো রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি বিসি হয়, ধরো 2টা হচ্ছে বিসি। আচ্ছা, এই বি এর প্রজেকশন কত হবে বা অভিক্ষেপ কত হবে? তো এর প্রজেকশন কত? পারপেন্ডিকুলার ড্র করলে এখানে হবে ডি, আর বি এর প্রজেকশন তো বি অভিক্ষেপ, তাহলে এটা হবে বি ডি। এ বির প্রজেকশন হবে বিসি এর উপর বিডি। তাহলে যদি ওটা যদি প্রস্থ ধরি সাপোজ, বা ব্রেথ ধরি, তাহলে অর্থাৎ 2 এর ভ্যালুটা হচ্ছে 1 এর ভ্যালুটা হচ্ছে বিডি। তাহলে আয়তক্ষেত্রে এরিয়াটা পেয়ে গেলাম। এগুলি যদি 2 গুণ করতে চাই তাহলে কি করতে হবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2 টাইমস। আচ্ছা, যদি 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 মনে রাখবে, যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হয় বা সমকোণ ত্রিভুজ না হয়, তাহলে অ্যাকুট অ্যাঙ্গেল হলে কি হবে? একই জিনিস হবে, যেটাকে অ্যাকুট অ্যাঙ্গেল কনসিডার করব, তার অপোজিট সাইডের স্কোয়ার ইকাল টু উইল বি স্কোয়ার সাম অফ আদার টু সাইডস। অপর বাহুগুলোর উপর অঙ্কিত বর্গের যোগফলের সাথে বাদ দিতে হবে একটা রেক্ট্যাঙ্গেলের বা একটা আয়তক্ষেত্রের দ্বিগুণ বাদ দিতে হবে। সেটা কি? তার লেন্থ হবে ওই যে এই দুইটা সাইডের মধ্যে, এই যে এই দুইটা সাইডের মধ্যে যে কোনো একটা সাইড। এখানে একটা সাইড হচ্ছে বিসিটা কনসিডার করা হয়েছে, আর আরেকটা সাইডের অভিক্ষেপ বা প্রজেকশন, একটা সাইডের অভিক্ষেপ বা প্রজেকশন, তার দ্বিগুণ যে আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল হয় সেটা মাইনাস করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। ক্লিয়ার? যদি এটা অ্যাকুট অ্যাঙ্গেল হয়। আচ্ছা, যদি অবটুজ হয় তাহলে কি হবে? একই কথা, একই বিষয় হবে। মনে করে এটা হচ্ছে অবটিউজ বা স্থূলকোণ, তাহলে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি হবে? অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফলের সমান। সাথে এইবার শুধু জাস্ট এই যে বিসি হবে আয়তক্ষেত্রের একটা সাইড, আর অর্থাৎ দৈর্ঘ্য অথবা প্রস্থ হবে বা লেন্থ বা বেরোতে হবে, এবং আরেকটা হবে হচ্ছে এই যে বিসি ছাড়া আমরা যদি এই দুটো সাইডের মধ্যে একটা সাইড তো নিলাম, এটা আরেকটা সাইডের প্রজেকশন, এই যে এ বি বা অভিক্ষেপ এই সাইডের উপরে যেটা, সেটা হচ্ছে কি বিডি। দেখো এখানে এক্ষেত্রে এক্সটেন্ড করে বিসিকে বর্ধিত করে যে আঁকতে হবে, তাহলে সেটা হলো বিডি। তো সেক্ষেত্রে এখানে মাইনাস হলে এখানে কি হবে? অবশ্যই প্লাস হবে। তো এটা মনে রাখবে। তো এই হচ্ছে আমাদের এখন পরবর্তী প্রুফের জন্য এই যে অ্যাকুট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণিক, এটার জন্য আমাদের যে এক্সটেনশন অফ পিথাগোরাস থিওরেম বা পিথাগোরাস থিওরেমের বিস্তৃতি, এটা ব্যবহার করতে হবে। তো দেখো 3 নম্বর কোশ্চিনটা দেওয়া আছে। এখন সবসময় এটা মনে রাখবে যে এইচএসসি পর্যন্ত তোমাদের আসলে অ্যাঙ্গেল সি এর অপোজিট সাইডের লেন্থকে ধরা হবে সি, এটার অ্যাঙ্গেল বি এর অপোজিট সাইডকে ধরা হবে বি, আর অ্যাঙ্গেল এর অপোজিট সাইডটার দৈর্ঘ্য ধরা হবে বা এটা হলো এ, অর্থাৎ অ্যাঙ্গেলগুলোর অপোজিট সাইডকে, এটাই আসলে স্ট্যান্ডার্ড বা ইউনিভার্সালি ধরা হয়। তো এখন যদি আমরা এবিসি আমরা মেনশন করলাম, এখন এই যে আমরা একটু আগে সূক্ষ্মকোণ বা অ্যাকুট অ্যাঙ্গেলের জন্য যেটা আছে সেটা আমরা আসলে লিখে নিব। এটা আসলে বইয়ের প্রুফেও আছে, সেইটাই আমরা হুবহু লিখে নেব। এবং এখানে আর যেটা আমাদের এবিসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে, দেখো যে আমরা এখানে দুইটা ট্রায়াঙ্গেল পাই, সেটা হচ্ছে একটা হচ্ছে যেহেতু এডি পারপেন্ডিকুলার টু বিসি, এটা এই সাইনটা মানেই হচ্ছে পারপেন্ডিকুলার। আচ্ছা, তাহলে এসিবি অবভিয়াসলি একটা অ্যাকুট অ্যাঙ্গেল।
ইন ট্রায়াঙ্গেল এবিসি বা সূক্ষ্মকোণ। এখন তাহলে আমরা ঠিক এই যে এবি স্কয়ার যেটা শিখলাম, এবি স্কয়ার ইকুয়াল টু কী হবে? এবি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, তার সাথে মাইনাস কী করতে হবে? একটা সাইড বি মাইনাস টু বিসি ইন্টু এই যে এসির যে অভিক্ষেপ বা প্রজেকশন অর্থাৎ সিডি। তো এই কথাটা লিখলাম যে কোনটা অভিক্ষেপ এটাকে চিহ্নিত করে এই রিলেশনটা লিখে ফেললাম। এখন আবার একটা চিন্তা করো যে যদি সি ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন, অর্থাৎ আমরা যদি কনসিডার করি যে সিটা কার অর্থোগোনাল প্রজেকশন বলতো বা কার অভিক্ষেপ? বিসি কার উপরে? এসির উপর। তো সেক্ষেত্রেও কিন্তু কি হচ্ছে, একইভাবে আমরা যদি এটার অপোজিট সাইড এই হিসেবে কনসিডার করি তখন কিন্তু প্রজেকশনটা, যেমন এখানে আমরা বিসি একটা সাইড নিলাম, তাই না? এখানে আমরা বিসিকে না নিয়ে এখানে এসি নিলাম, তাহলে এটার প্রজেকশন এটার উপরে কি সেটা দেখতে হবে। তাহলে বিসির প্রজেকশন, সি এর প্রজেকশন তো সি, আর বি এর প্রজেকশন হচ্ছে ই, তাহলে বিসির প্রজেকশন হচ্ছে সি। এখন দুটো ক্ষেত্রেই কিন্তু দেখো এ বি স্কোয়ার ইকাল টু এ বি স্কোয়ার, তাই না? তাহলে অবশ্যই এটা সমান হবে। তাহলে 1 আর 2 থেকে আমরা কি পাই? এটা। এখন সেম দেখো এই এসি স্কোয়ার সেম, এখানে সাইড চেঞ্জ করে নিলে 0 হয়ে যেত, আবার এই বিসি স্কোয়ারকে এই পাশে নিয়ে আসলে মাইনাস বিসি স্কোয়ার হতো, 0 হয়ে যেত, তাহলে থাকলো কি? জাস্ট মাইনাস টু বিসি ইন্টু সিডি। এখন বিসি এর লেন্থ কত? বিসির লেন্থ হচ্ছে এ, আবার এসির লেন্থ কত? বি। তাহলে প্রুফটা আমাদের অলরেডি চলে আসলো। আর এই পাশ থেকে আমরা বসে যদি -2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি হবে? সব ক্যান্সেল হয়ে প্রুফটা চলে আসবে না? অ্যান্ড ফাইনালি দেখো এই সম্পর্কটা বা রিলেশনটা এস্টাবলিশড হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। তোমরা যে কোনো কিছু কমেন্টে লিখতে পারো, সরাসরি যোগাযোগ করতে পারো আমার সাথে। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ। May Allah bless all of us.